রিটেন কোশ্চেনের মধ্যে যে কোশ্চেনগুলো ছিল একটা হচ্ছে ভিউ কি জিনিস আর একটা হচ্ছে যেটা অ্যাবস্ট্রাকশন কি জিনিস। তো এইটা আসলে অনেকেরই অনেকভাবে লেখার চেষ্টা করছে, কিন্তু একদম এক্স্যাক্টলি হয়েছে এমন কোনো ঘটনা ঘটে নাই, ঠিক আছে। এই জন্য তারপরও আমি দেখছি যে অনেকেই ওই কোশ্চেনটা বাদে অন্য কোনো কোশ্চেন আনসার করতে পারে নাই। তো এই জন্য সবাইকে আমি ওই কোশ্চেনে প্রায় ফুল মার্কস দেওয়ার চেষ্টা করছি, 2 মার্কের যে কোশ্চেনটা ছিল। এবং তারপরটা হচ্ছে প্রাইমারি কি এবং ফরেন কি, আর হচ্ছে ওই একটা ছবি দেওয়া ছিল, ছবিটার এক্সপ্রেশনটা কি কাজ করবে সেটা লিখতে বলা হয়েছিল। তো প্রাইমারি কি অ্যান্ড ফরেন কি, এটা খুব ইজি একটা কোশ্চেন, এর চেয়ে সহজ কোশ্চেন আসলে নাই। কিন্তু এইটাতে আপনারা যেটা ভুলটা করছেন সেটা হচ্ছে যে মোস্টলি সবাই আহ, যে 13 পাইছে সে বাদে মোস্টলি সবাই যে করছে যে কোনটা প্রাইমারি কি কোনটা ফরেন কি সেটা গুলাই ফেলছে। আর আমি আসলে যে এটা কোশ্চেনে যেভাবে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কোনটা প্রাইমারি কি হবে, মানে টেবিল ওয়াইজ বলতে হবে যে এই টেবিলে এটা প্রাইমারি কি এটা ফরেন কি, এবং এইখানে রেফারেন্সিং হচ্ছে এইটা, রেফারেন্সড হচ্ছে এইটা। ঠিক আছে, টেবিল ওয়াইজ 4টা বা 5টা লাইনে কিন্তু কোশ্চেন আনসার শেষ হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু আসলে ভুল হয়ে গেছে, আমি এটা পরে ডিসক্রাইব করবো, আগে এমনি কথা বলি। নেক্সট যে ছবিটা দিছিলাম, এখন ছবিটা আসলে কি কাজ করবে এটা অনেকে বুঝে না, যে কি সিম্বল দিছি বা কেন দিছি এটা কি করে। ঠিক আছে, এই জিনিসটা একটা হচ্ছে সিলেকশন ছিল প্রথম দুইটা, আর একটা হচ্ছে প্রজেকশন, সি নাম্বারটা যেটা। তো এইটার ক্ষেত্রে যেটা আমি দেখছি যে সবাই আসলে মানে ফুল ফুল হচ্ছে আপনার এক্স্যাক্টলি ঠিক লিখতে পারে নাই। সো আরেকটা বিষয় স্যার হচ্ছে যে স্যার মার্ক কি দিয়ে দিছেন স্যার? হ্যাঁ, মার্কস দিয়ে দিচ্ছে, আপনার মেইল চেক করতে হবে। ওকে স্যার। আচ্ছা, আরেকটা স্যার বিষয়, মেইল তো পাইনি স্যার। মেইল একদম সরাসরি ইনবক্সে পাবেন না, হয়তো হাবি জাবি চিপা চাপায় থাকতে পারে। প্রমোশন আছে, প্রমোশনে। হ্যাঁ, অনেকে বলছে প্রমোশনে আছে অথবা স্প্যামেও থাকতে পারে, খুঁজে দেখতে হবে আর কি। স্যার স্প্যামে তো আচ্ছা, এর পরের কোশ্চেনটা ছিল হচ্ছে এটা ছবি দেওয়া ছিল, ছবি থেকে হচ্ছে এক্সপ্রেশন গুলো বলতে হবে। এখন এক্সপ্রেশন আসলে কেউই বুঝে নাই, শুধুমাত্র যে 13 পাইছে তারটা আমি কিছুটা বুঝতে পারছি যে সে মোটামুটি লেখার চেষ্টা করছে। আর আরেকটা মূল পয়েন্ট হচ্ছে যে আপনার ওই এখানে আসলে পার্শিয়াল মার্কে 0.5 দেওয়া যায় না। সো দেখা গেছে যে এক একজনের এক একটা কোশ্চেনে মানে 0.5 দিতে গেলে আর একটা কোশ্চেনে আমাকে 0.5 দিতে হবে। So এইভাবে আসলে ম্যাচ আপ করতে যে আমাকে হয়তো একটা কোশ্চেনে বেশি দিতে হয়েছে আর একটা কোশ্চেনে একটু কম দিতে হয়েছে আর কি। ঠিক আছে, এইটা হচ্ছে কিছু প্রবলেম ছিল এখানে। স্যার আমাদের কি আর সিটি নেবেন স্যার মিডের আগে? মিডের আগে আসলে ওভাবে আর একটা সিটি নেওয়া পসিবল হবে না। তবে আপনাদের তো মনে হয় 3টা সিটি হয়, একটা হচ্ছে যে শুধুমাত্র গুগল ফর্ম ব্যবহার করে, একটা হচ্ছে কি অ্যাসাইনমেন্ট আর ভাইবা নিয়ে নাকি, জি স্যার। আর শুধু আর একটা কি assignment শুধু না। ভাইবা? হ্যাঁ স্যার, একটা ভাইবা স্যার আর একটা অ্যাসাইনমেন্ট দিবেন। না 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 না, আমি বলছি যে একটাতে শুধুমাত্র ভাইবা আর হচ্ছে ওই অ্যাসাইনমেন্ট, আর একটা কি? না স্যার, একটা তো শুধু অ্যাসাইনমেন্ট হিসাবে, এটাতে তো কোনো ভাইবা নাই। স্যার গতবার তো একটাতে শুধু অ্যাসাইনমেন্ট, একটাতে ভাইবা আর একটা গুগল ফর্মে নিছিল। ও আচ্ছা 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 স্যার শুধু একটা অ্যাসাইনমেন্ট স্যার। আচ্ছা, বুঝতে পারছি। আমার আসলে শুধু আর একটু গুগল অ্যাসাইনমেন্ট, ফর্ম স্যার এরকম। হ্যাঁ শুধু অ্যাসাইনমেন্ট নিয়ে আসলে আমি নেওয়ার পক্ষপাতী না। তারপর আমি দেখি, এখন এটা এখনো ডিসাইড করি নাই। আর মিডের আগে অ্যাসাইনমেন্ট আসলে আমি দিব কিনা তাও জানি না, তা আমি একটু আমি বুধবারের মধ্যে আপনাদের কনফার্ম করে দিব আর কি, ঠিক আছে, যে আমি আসলে কি করি। আর আপনাদের মিড সম্ভবত 18 তারিখে পরীক্ষা, তাই তো নাকি? জি স্যার। আচ্ছা, মিডে তো আপনাদের শুধু অ্যাসাইনমেন্ট থাকে আর হচ্ছে ভাইবা কোশ্চেন হবে। তো অ্যাসাইনমেন্ট মনে হয় 18 তারিখে দিয়ে দেয় নাকি নাকি আগে দিয়ে দেয় আপনাদেরকে, মানে পরীক্ষা যেদিন হয় সেদিন দিয়ে দেয় নাকি আগে দিয়ে দেয়? স্যার আগে দেয় স্যার, 7 দিন সময় দেয় স্যার টোটাল আর কি, যেই দিন দিবেন স্যার হয়তো স্যার 7 দিন স্যার, ওই ভাইবার আগের থেকে 7 দিন পর্যন্ত এরকম করে স্যার।
আচ্ছা আচ্ছা, ওটা ওটা ফ্লেক্সিবল, ওটা আমি যেহেতু দেখবো, ওটা আমি দেখতে পারবো, সমস্যা নেই ওটা নিয়ে। জি স্যার, চাইলে স্যার আপনি একটু আগেও দিতে পারেন। হ্যাঁ, ওটা আগে 2-1 দিন আগে পরে করা যায়, ওটা সমস্যা না। স্যার আপনি কি স্যার ভাইবার আগে দিবেন স্যার? আমি, হ্যাঁ, ভাইবার হয়তো বা খুব বেশি আগে না দিলেও 2-3 দিন আগে দিব আর কি, এবং ভাইবার আর পরে আরো 2-3 দিন সময় থাকবে এটা সাবমিট করার। হ্যাঁ স্যার, তাহলে স্যার একটু ভালো হবে। জি স্যার, তা ঠিক আছে। স্যার আর কি টোটাল 7 দিন থাকে স্যার, আর কি যে এরকম আপনি দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, ওটা 7 দিনই থাকবে। আচ্ছা, সমস্যা না, ওটা পরে দেখা যাবে, কিন্তু মিডের আগে আমি আরেকটা ক্লাস টেস্ট নেওয়ার মানে নিতে পারবো না বলে মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, আমি হচ্ছে আপনাদের কোশ্চেন স্যার অ্যানালাইসিস একটু দেখাই। স্যার প্রাইমারি কি ফরেন কি স্যার, এটা স্যার সমস্যাটা কি স্যার বুঝতে পারলাম না স্যার। হ্যাঁ, আমি কোশ্চেন অ্যানালাইসিস করতেছি। এই যে একটু খেয়াল করে দেখেন, আমি এখানে কোশ্চেনটা এভাবে লিখে রাখছি। তো এখানে আসলে টেবিল নাম ধরে দিতে হবে। তো প্রথমে তো মনে করেন যে এমপ্লয়ি টেবিল নামটা, মানে এই টেবিলের ক্ষেত্রে, এই টেবিলের ক্ষেত্রে প্রাইমারি কি কোনটা? আইডি স্যার। শুধুমাত্র এমপ্লয় আইডি, মানে যে এটার নিচে আন্ডারলাইন করা আছে, এখানে অবশ্য সব কি বলে লাল লাল দেখাচ্ছে। তো যেটার নিচে শুধুমাত্র আন্ডারলাইন করা আছে সেটাই আসলে আপনার প্রাইমারি কি। ঠিক আছে, এটা কিন্তু ইজিলি বোঝা যেত। আপনারা অনেকেই যেটা করছেন যে প্রাইমারি কির সাথে এই আন্ডারলাইন করার সাথে সাথে আবার ওই ইয়াটাও দিয়ে দিছেন, আর একটা জিনিস দিয়ে ফেলছেন। আচ্ছা, আমি এটা পিডিএফ ভার্সনটা বের করি। আচ্ছা, সো এখানে আসলে প্রাইমারি কি শুধুমাত্র এইটাই। ঠিক আছে, সো যেখানে আন্ডারলাইন করা আছে সেগুলো আসলে প্রাইমারি কি। আপনারা নিজেরা এখন বুঝতে পারতেছেন যে অনেকে কি করছেন, প্রাইমারি কির সাথে এমপ্লয়ি আইডি আরো হাবিজাবি লাগাই দিয়েছেন প্রাইমারি কি হিসেবে। তো যেখানে শুধুমাত্র আন্ডারলাইন করা আছে সেগুলোই প্রাইমারি কি প্রত্যেকটা টেবিলের ক্ষেত্রে। আর যে অ্যাট্রিবিউটটা অন্য টেবিল থেকে আসছে, অন্য টেবিলে প্রাইমারি কি কিন্তু আর একটা টেবিল ইউজ হচ্ছে, যেমন হচ্ছে এখানে কি ডিপার্টমেন্ট নাম্বার। ঠিক আছে, ডিপার্টমেন্ট নাম্বার এটা তো হচ্ছে প্রাইমারি কি ডিপার্টমেন্ট টেবিলের। এটা ইউজ হয়েছে কোথায়? এই যে এখানে এমপ্লয়ের ভিতরে। ঠিক আছে, এমপ্লয়ের ভিতরে ইউজ হয়েছে, আবার কি প্রজেক্টের ভিতরে ইউজ হয়েছে। সো তার মানে কি এই দুইটা হচ্ছে ফরেন কি, এইখানে এই দুইটা ফরেন কি। ঠিক আছে, এখানে এই দুইটা ফরেন কি কোথা থেকে আসতেছে? ডিপার্টমেন্ট থেকে। সো এখানে এইভাবে বলে দিতে হইতো যে কোন টেবিলটা, এই যেমন এমপ্লয় টেবিলের ক্ষেত্রে হচ্ছে এমপ্লয় আইডি হচ্ছে প্রাইমারি কি, এবং ডিপার্টমেন্ট নাম্বার হচ্ছে ফরেন কি। ঠিক আছে, দেন এখানে বলে দিতে হবে, এর সাথে সাথে বলে দিতে হবে যে রেফারেন্সিং কোনটা, রেফারেন্সড কোনটা। সো রেফারেন্সড হচ্ছে কি এমপ্লয়ি হচ্ছে রেফারেন্সড, মানে এই টেবিলটাই রেফারেন্সড যেহেতু এই টেবিলে ব্যবহার করা হয়েছে। আর রেফারেন্সিং কোনটা? রেফারেন্সিং হচ্ছে ডিপার্টমেন্ট, কার সাপেক্ষে? ডিপার্টমেন্ট নাম্বারের সাপেক্ষে। তো এইভাবে কোশ্চেনটার লার্নিং করতে হবে। আমি কি বলছি বুঝতে পারছেন? আমার কথা কি বুঝে গেছে? জি স্যার। জি স্যার। তো একইভাবে ডিপার্টমেন্ট টেবিলের ক্ষেত্রে দেখেন ডিপার্টমেন্ট নাম্বারটা হচ্ছে প্রাইমারি কি। ওকে, সো এখানে আর কোনো ফরেন কি নাই, সো এখানে এইটুকুই যথেষ্ট। সো ডিপার্টমেন্ট নেম প্রাইমারি কি। প্রজেক্টের ক্ষেত্রে প্রজেক্ট নাম্বার প্রাইমারি কি, প্রজেক্ট নেম ডিপার্টমেন্ট নাম্বার, এখানে আর কোনো প্রাইমারি কির অপশন নাই। সো ডিপার্টমেন্ট নাম্বারটা হচ্ছে আমার ফরেন কি। তো এখানে সাথে সাথে বলে দিতে হবে যে এখানে প্রজেক্ট হচ্ছে রেফারেন্সড রিলেশন এবং ডিপার্টমেন্ট হচ্ছে রেফারেন্সিং রিলেশন। ঠিক আছে, সো এভাবে বলে দিতে হবে, সাথে সাথে এক লাইনে হয়ে যাচ্ছে জিনিসটা। আর একটা ক্ষেত্রে ওয়ার্ক অনের ক্ষেত্রে এমপ্লয়ি আইডি এবং হচ্ছে প্রজেক্ট নাম্বার দুইটা মিলে হচ্ছে প্রাইমারি কি, এবং এমপ্লয়ি আইডি এবং হচ্ছে প্রজেক্ট নাম্বার দুইটাই ফরেন কি, যেখানে এমপ্লয়ি আইডি হচ্ছে রেফারেন্সিং এমপ্লয়ি এবং এমপ্লয়ি নাম্বার রেফারেন্সিং হচ্ছে প্রজেক্ট, আর ওয়ার্ক অন হচ্ছে রেফারেন্সড রিলেশন। ঠিক আছে, এইটা চাইছিলাম আসলে। তো এইভাবে আসলে অনেক মানে মোস্টলি কারোই হয় নাই, এবং প্রাইমারি কি ফরেন কির ক্ষেত্রেও উল্টাপাল্টা করে ফেলছেন অনেকে। যেমন এমপ্লয়ি টেবিলের ক্ষেত্রে প্রাইমারি কি অনেকে বলে দিচ্ছে যে এমপ্লয়ি আইডি
তারপর হচ্ছে ডিপার্টমেন্ট নাম্বার, এটা হচ্ছে দুইটা মিলে প্রাইমারি কি। না, এখানে আসলে তো মার্কিং করে দেওয়া আছে কোনটা প্রাইমারি কি, সেটা অলরেডি মার্ক করাই আছে এখানে। সো প্রাইমারি কি চোখ বন্ধ করে লিখে ফেলা যেত, এটা হচ্ছে সমস্যা। স্যার আমি তো দিছিলাম স্যার প্রাইমারি কি যেগুলা যেগুলা ওইগুলা ব্র্যাকেটের ভিতরে আটকে দিছি, আবার ফরেন কি যেগুলা যেগুলা ওইগুলা আর কি ব্র্যাকেটের ভিতরে আটকে দিছি। যেগুলা ফরেন কি এই টেবিলগুলোর মধ্যে, আর এইগুলা হইলো প্রাইমারি কি এই তিনটা টেবিলের মধ্যে। হ্যাঁ, তারপর তারপরে স্যার যেমন এই যে এমআইডি আর যে পি নং যেটা আছে এইটা হইলো রেফারেন্স করতেছে, মানে রেফারেন্সিং এমপ্লয় টেবিল। না, যাই হোক, আপনার হচ্ছে মূল কোশ্চেনটা হচ্ছে কি যে প্রাইমারি কি ফরেন কি শুধু মার্কিং করাটা শুধুমাত্র এক নাম্বার করে, যেখানে রেফারেন্সিং, সো প্রাইমারি কির জন্য 1 নাম্বার, ফরেন কির জন্য 1 নাম্বার। স্যার যেখানে রেফারেন্সিং করে ফেলতেছেন, যখন রেফারেন্সিং এবং রেফারেন্স সবগুলো পুরোপুরি এক্স্যাক্টলি মিলে যাচ্ছে, তখন হচ্ছে মার্কিংটা বেশি দেওয়া হয় আর কি, 4-5 করে চলে দেওয়া হয়েছিল। সো আমি মনে হয় না যে এখানে 4 কেউ পাইছে, 4 মনে হয় একজনই পাইছে, আর ম্যাক্সিমাম হচ্ছে 3 পাইছে অথবা 2 স্যার পাইছে এখানে। এমপ্লয় আইডির মধ্যে এই যে ডিপার্টমেন্ট নং এটা কি রেফারেন্স সেট বাই ডিপার্টমেন্ট না? হ্যাঁ, রেফারেন্সিং স্যার রিলেশন আমি ডিপার্টমেন্ট। স্যার এটা তো আমি এইগুলাই লিখছি, কিন্তু স্যার 13 পেয়েছে কি স্যার? 13 ঠিক মনে নাই নামটা। স্যার ফিয়াম নাকি? না, মনে হয় না, ঠিক মনে নাই আসলে। আচ্ছা, আমি দেখি খুঁজে পাওয়া যায় কিনা। থাক স্যার, ভাইরাল করেন না। 13 হচ্ছে আই গেস প্রমা চৌধুরী। স্যার কে? চৌধুরী। হ্যাঁ, আই গেস। স্যার আমারটা কি আবার একটু চেক দিতেন? আমি তো বললাম এরকমই তো হয়েছে, কিন্তু মার্ক তো কম দেওয়া হয়েছে। এটাই স্যার। আচ্ছা, আপনার আইডিটা কমেন্টে লিখে রাখেন, আমি দেখি যদি চেক করে যায় দেখা যায়, যদি দেখবো আর কি। জি স্যার। অথবা আপনি আমাকে একটা আলাদা মেল করে রাখতে পারেন। স্যার স্ক্রিনশট দিয়ে তাহলে মেল করে দেই। হ্যাঁ, সেটা বেটার হয়। আচ্ছা, ঠিক আছে, ওইটা কোশ্চেন আনসার 3 নাম্বার, মানে ওই প্রাইমারি কি ফরেন কি বিষয়টা ছিল এইটা। নেক্সট হচ্ছে আপনার ইয়ার ক্ষেত্রে এই যে ছবিটার ক্ষেত্রে অনেকে এই জিনিসটাকে ভাবতেছে যে এটা 6 ছিল। এটা আসলে 6 না, আমি জানি না আপনারা ক্লাস করছেন কিনা বা ভিডিও দেখছেন কিনা, এটা হচ্ছে সিগমা। সিগমার কাজ হচ্ছে সিলেকশন জি অফ। স্যার, সিলেকশন। আর ওই যে পায়ের মতো যেটা ওটা প্রজেকশন। হ্যাঁ, অনেকে এটা করছে কি যে সিলেকশন অপারেশন, এটা তো সিলেকশন, কিন্তু এটাকে 6 মানে ভাবছে অনেকে যে এটা 6। আর মূল বিষয়টা হচ্ছে যে এখানে আসলে কি হবে আগে এটা একটু খেয়াল করতে হবে। এইখানে যেটা হচ্ছে যে যেখানে কিনা আপনার সিগমাটা আগে কি করতেছে, এই প্রথমটা এইভাবে ব্যাখ্যা করতে হবে, সিগমা দিয়ে আসলে টেক্সট টেবিল থেকে সিলেকশন করা হচ্ছে। ঠিক আছে, সিগমা দিয়ে আগে টেক্সট টেবিল থেকে সিলেকশন করা হচ্ছে প্রথমে, এক্ষেত্রে বল, যেখানে ইয়ার হচ্ছে 2009-এর চেয়ে বেশি বা সমান। তারপর ওই সিলেকশনটা কমপ্লিট হয়ে গেলে স্টুডেন্টের সাথে ক্রস জয়েন করা হচ্ছে, সরি ন্যাচারাল জয়েন করা হচ্ছে, এইভাবে বলতে হবে। এই দুইটা লাইন লিখতে পারলে হয়ে যেত। আবার এইটার ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, আগে হচ্ছে টেক্সট এবং স্টুডেন্টের মধ্যে ন্যাচারাল জয়েন হবে এবং ডুপ্লিকেসি বাদ যাবে, দেন ওই যে ন্যাচারাল জয়েন হইলো তার মধ্যে থেকে এইগুলাকে সিলেক্ট করবে যেখানে কিনা ইয়ারের ভ্যালু হচ্ছে 2009 থেকে বেশি। এইটুকু গুছাই লিখতে পারলে হয়ে যেত। তারপর প্রজেকশনের ক্ষেত্রে এভাবে বলতে হবে যে আগে স্টুডেন্ট এবং টিচার্স এর মধ্যে হচ্ছে টেক্সটের মধ্যে ন্যাচারাল জয়েন হবে, এরপরে আমরা শুধুমাত্র আইডি, নেম এবং কোর্স আইডি এই অ্যাট্রিবিউট গুলাকে প্রজেক্ট করে নিয়ে আসবো। দুইটা লাইন লিখলে কিন্তু হয়ে যায়। আমি জানি না আপনারা আসলে কি বুঝছেন বা কি লিখছেন, বা আপনাদের পড়াশোনায় কিছু ঘাটতি ছিল কিনা, এরকম হইতে পারে, কিন্তু আসলে এটা এত কঠিন কোশ্চেনও ছিল না এগুলো। আমি এটা কারোই মানে এক্সাক্ট আনসার পাই নাই। যদিও যে কোশ্চেনটা স্যার হাইস্ট বুঝতে পাইছে, পারিনি স্যার। সেও এক্সাক্ট আনসার লিখতে পারে নাই, একদম যে অ্যাকুরেট সেটা হয় নাই।
তারপরও কিছুটা লিখছে আর কি। আমার এখনকার আনসারটা বুঝতে পারছেন তো নাকি এটা কিভাবে লিখতে হবে? স্যার আরেকবার একটু বলে দেন। তো মূল কথা হচ্ছে এখানে এখানে দেখেন আগে এটা কি হচ্ছে, আগে টেক্সের উপরে ব্র্যাকেট দেওয়া আছে, তাই না? টেক্সের উপর ব্র্যাকেট দেওয়া আছে, তার মানে যেটা বোঝাচ্ছে যে টেক্সের সহ মানে টেক্সটকে আগে সিলেকশন করতে হবে। মানে টেক্সট টেবিলের ভিতরে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোর মধ্যে যেখানে ইয়ারের ভ্যালু হচ্ছে 2009-এর চেয়ে বেশি বা সমান, সেই ডেটাগুলো আগে সিলেক্টেড হবে বা টাপল সিলেক্টেড হবে। দেন ওই যে সিলেক্টেড টাপল তার সাথে স্টুডেন্টটা ন্যাচারাল জয়েন হবে। জি স্যার এখানে বুঝছি। নেক্সট কি হচ্ছে, এখানে হচ্ছে যে আগে ফার্স্ট ব্র্যাকেট করা হয়েছে এখানে। তো ফার্স্ট ব্র্যাকেট এখানে করা মানে কি? মানে হচ্ছে আগে টেক্সট এবং স্টুডেন্টকে হচ্ছে ন্যাচারাল জয়েন আগে করতে হবে। এরপর যখন ন্যাচারাল জয়েন হয়ে যাবে, ওই ন্যাচারাল জয়েন করার পরে যে টাপলগুলো পাবো সেই টাপলগুলো থেকে শুধুমাত্র ইয়ারের ভ্যালু যেখানে 2009-এর চেয়ে বেশি সেগুলো টাপলগুলো সিলেকশন করতে হবে। 2 লাইন। এটার ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, এটার ক্ষেত্রে প্রজেক্ট করতে হবে, কিন্তু কোথা থেকে? আগে দেখতে হবে স্টুডেন্ট এবং টেক্সট টেবিলকে আগে ন্যাচারাল জয়েন করতে হবে। প্রথম লাইন হবে এটা যে স্টুডেন্ট এবং টেক্সটকে ন্যাচারাল জয়েন করব, দেন যে রেজাল্ট পাবো সেই রেজাল্ট থেকে শুধুমাত্র আইডি, নেম এবং কোর্স আইডি এটাকে আমরা প্রজেক্ট করে দেখাবো, এটুকুই। মানে এখানে তো ন্যাচারাল জয়েনে আরো অ্যাট্রিবিউট থাকবে, আরো 5-6টা অ্যাট্রিবিউট থাকতে পারে, কিন্তু জি সবগুলো স্যার। অ্যাট্রিবিউটের মধ্যে থেকে আমরা শুধুমাত্র আইডি, নেম এবং কোর্স আইডি এই অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো জাস্ট শো করব, এই তো। মানে খুবই খুবই সহজ কোশ্চেন ছিল, এর চেয়ে সহজ আমার মনে হয় না যে হইতে পারে। তারপরেও আপনারা অনেকেই মানে ম্যাক্সিমামই হচ্ছে ভুল করছেন। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্লেজারিজম বা কপি করা। আমি একটু স্যাম্পল দেখাবো আপনাদেরকে। অনেকেই অনেক কিছু কপি করছে, মানে সেম অ্যান্সার অনেকেই কপি করে বসাই দিছে, জিনিসটা এক্সপেক্টেড না। তো এইটা আসলে কখনোই এভাবে করা ঠিক হয় না এবং করা উচিতও না, কিন্তু আমি তারপরে কিছু স্যাম্পল দেখাতে চাই। আমি মার্কস ওভাবে কাটি নাই, কাটলে আসলে কোনো মার্কসই থাকতো না আপনাদের ক্লাস টেস্টে। স্যার স্যার মার্ক স্যার দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, মার্কস দেওয়া হয়ে গেছে। স্যার ক্লাসরুমে কি চাপ দেওয়া স্যার মার্কগুলো? যে শুনছেন কি একটু বলে দেন তো নাকি মার্কস কোথায় পাবে উনি? মেইল চেক করো, মেইল। যেই মেইল দিয়ে ওই যে এক্সামটা দিছিলা না, ওইটা দিয়ে প্রমোশনে যাও, তাহলে আর কি মার্কসটা পাওয়া যাবে। এখন যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা আমি বেশ কয়েকজনের খাতায় দেখছি, খাতায় বলতে আনসার স্ক্রিপ্টে দেখছি। আমি জানি না কে কে লিখছেন বা সেটা আমি ট্র্যাক রাখার চেষ্টা করি নাই আপাতত, কিন্তু এই অ্যান্সারটা আমি জানি না এটা কেউ কপি করে করছে কিনা বা কোনো ইন্টারনেট থেকে সার্চ করে করছে কিনা, এটা সেম জিনিস আমি বেশ কয়েকজনের কাছে পাইছি। ঠিক আছে, তারপর আমি কিন্তু এখানে মার্ক কাটি নাই, কারণ মার্ক কাটলে আপনাদের ক্লাস টেস্টে দেখা যাবে যে 5-এর উপরে কেউ উঠতো না। তো এইটা আসলে দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে যে কপি করা আসলে পড়ে পড়ে দেখতে হয় না, এটা একবার দেখলেই বোঝা যায় যে কে কোনটা কপি করা আর কোনটা আপনার কি বলে আহ, নিজে থেকে লেখা। ঠিক আছে, এইটা হচ্ছে একটা পার্ট গেল। সেকেন্ড, এইটা এই ক্ষেত্রে অনেকেরই এই জিনিসটা পুরোটাই কপি করে বসানো। ঠিক আছে, হয়তো অনেকে বলতে পারেন যে আমি এভাবে লিখছি এভাবে লিখছি, তো আমারটা কেন মার্কস আসে নাই। তো অনেকেই বলতে পারে যে এই জিনিসটা তো আমি ঠিকঠাক মতোই লিখছি। ঠিক আছে,
তাহলে আমারটা এইটা কেন আসলো না মার্ক, সেইভাবে আসলো না কেন? কারণ এই সেম জিনিস আমি কপি করে মিনিমাম 10-15 জনের কাছে পাইছি, মিনিমাম। আরো কতজনের কাছে ছিল আমি খেয়াল করি নাই। এই সেম জিনিস, সেম অ্যান্সার আমি 10-15 জনের কাছে পাইছি। সো অনলাইন এক্সামে এটা হচ্ছে কুফল যে আপনারা কপি করে ফেলতেছেন। সো এইটা আসলে খুবই, মানে কি বলা যায়, বিষয়টা আসলে খুব ভালো কিছু হয় না। সো আমি অবশ্যই চাইবো যারা ভাবতেছেন যে আপনাকে কম মার্কস দেওয়া হয়েছে বা এরকম কিছু, আপনারা একটু নিজে একটু জাজ করে দেখবেন যে আসলে আপনারা কি কাজ করছেন আর আপনাকে কেন মার্কস দেওয়া হইলো। ঠিক আছে, এটা একটু জাজ করে দেখবেন। আমি চাইলে এই যে এখানে যেখানে এই জিনিসগুলো পাইছি, চাইলে সবগুলোকে আমি 0 বসাইতে পারতাম, কিন্তু ওগুলা করলে আপনাদের ক্লাস টেস্টে কোনো মার্কই থাকবে না। সো এই জন্য যতটুকু দেওয়া হয়েছে সেটা নিয়ে আসলে আমার মনে হয় না কারো কোশ্চেন থাকা উচিত। শুধু এটা তো গেল একটা প্যাটার্ন, আর আমি আরো কয়েকটা দেখছি সেম অ্যান্সার, মানে এই টাইপ। এটা তো একটা অ্যান্সার প্যাটার্ন গেল। আর একটা অ্যান্সার প্যাটার্ন ছিল, ওটা আমি মানে ওটা কপি করি নাই বা মানে স্ক্রিনশট রাখি নাই। ওইটাও দেখি যে বেশ এরকম 5-10 জন করছে এরকম সেম অ্যান্সার কপি। সো এইটা আসলে ধরা খুবই ইজি। মানে আপনারা ভাবতেছেন যে হয়তো কপি করলে টিচার এমনি পড়বে না কিছু না, মানে জাস্ট দেখে দেখে বসাই দিবে মার্ক। বিষয়টা আসলে তেমন না, এটা আসলে ধরা খুবই ইজি। সো অবশ্যই সাজেশন থাকবে, শুধুমাত্র এই কোর্স বলে কথা না। মূল কথাটা হচ্ছে যে আমার যদি ভালো করতে হয়, ভালো করতে হলে শুধু এই কোর্স বলে আমি এই কোর্সে আমি এটা পাবো বা ওইটা পাবো, বিষয়টা আসলে তেমন না। আমাকে আমার মতো করে আগাইতে হবে, এবং আগাইতে গেলে আমাকে নিজে যা পারি সেটা নিয়ে কমফোর্টেবল জোনে থাকতে হবে। ঠিক আছে, আমি যদি সবসময় কপির উপরে থাকি বা কি বলে নিজে যদি কষ্ট না করতে চাই, তাহলে কিন্তু আমরা নিজেরাই আরো নিজেদেরকে নষ্ট করে ফেলবো, মানে আমাদের কাজের ক্ষেত্রে। তো এই বিষয়টা কখনোই করা যাবে না। এটা আমি আপাতত ছাড় দিয়ে দিচ্ছি, কিন্তু এটা স্ট্রং রিমাইন্ডার দিয়ে দিচ্ছি সবাইকে, যে আমি চাইলেই কিন্তু সবাইকে 0 মার্কস বসাইতে পারতাম, কিন্তু আমি বসাই নাই। সো এটা আসলে আপনারা একটু চেক করে দেখবেন যে ঠিকঠাক মতো হচ্ছে কিনা, বা আপনার নিজের একটু অনেস্ট থাকার চেষ্টা করেন। এখানে তো আসলে অনেস্টি তো আমি ধরে ধরে শিখাইতে পারবো না জনে জনে। অনেস্টিটা আপনাদের নিজেদেরকেই করতে হবে। আচ্ছা, সো আমরা গত ক্লাসে এই যে সেট অপারেশনস, তারপর হচ্ছে নাল ভ্যালু, এই বিষয়গুলো নিয়ে আসলে পড়ার চেষ্টা করছিলাম চ্যাপ্টার 3 থেকে। তো আজকে আমরা দেখবো হচ্ছে এগ্রিগেট ফাংশন। ঠিক আছে, এগ্রিগেট ফাংশন কি, এগ্রিগেট ফাংশনের কাজ কি, এইসব নিয়ে আমরা দেখার চেষ্টা করব। সো এগ্রিগেট ফাংশনের ক্ষেত্রে সো এগ্রিগেট ফাংশন আসলে কি? এগ্রিগেট ফাংশন মানে বুঝতে পারতেছেন যে একত্রিত করার মতো কিছু ফাংশন, তো একত্রে কাজ করার মতো কিছু ফাংশন। সো তার মানে বোঝা যাচ্ছে যে একত্রে কাজ করে কিভাবে, সবগুলা মিলায়া কাজ করতে হবে। সো অ্যাভারেজ একটা এগ্রিগেট ফাংশন, মিনিমাম, ম্যাক্সিমাম, সাম, কাউন্ট সবগুলো আসলে এগ্রিগেট ফাংশন। কেন? কারণ এটা হচ্ছে একত্রিত করে আগে, বা একসাথে নিয়ে চিন্তা ভাবনা করে। সো এই কারণে এগুলো হচ্ছে এগ্রিগেট ফাংশন। যেমন অ্যাভারেজ কি কাজ করতেছে, অ্যাভারেজ যে আমি নর্মাল সংজ্ঞা কি, নর্মাল অ্যাভারেজের সংজ্ঞা হচ্ছে যে যতগুলো ভ্যালু আছে সবগুলো যোগ করব এবং যত সংখ্যক যোগ করলাম তত দিয়ে ভাগ করব। তো এইগুলো হচ্ছে তার মানে কি, একসাথে অনেকগুলো একসাথে নিয়ে কাজ করা। মিনিমাম সেম কাজ, আমার একটা গ্রুপ থেকে বা যতগুলো সংখ্যা আছে সবগুলো থেকে মিনিমাম ভ্যালু বের করা। ম্যাক্সিমাম, মিনিমামের বিপরীত। সাম হচ্ছে কি, আমার ওই যে অ্যাভারেজের একটা পার্ট। কাউন্ট, কাউন্ট হচ্ছে আমার কয়টা নাম্বার আছে, তো একটা জায়গায় কয়টা নাম্বার আছে সেটা আসলে এগ্রিগেটই হয়ে যাচ্ছে। তো এই কয়টা মূলত আমাদের এগ্রিগেট ফাংশনস। কি কি? অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, সাম এবং কাউন্ট। ঠিক আছে, এইগুলা।
সো একটু খেয়াল করে দেখেন আমরা এগ্রিগেট ফাংশনের ভিতরে কিভাবে কাজটা করতে পারি। সো মূল কথা হচ্ছে যে এই যে এখানে প্রথম যে এসকিউএলটা দেওয়া আছে, আমরা সিলেক্ট করতেছি অ্যাভারেজ স্যালারি কোথা থেকে, ইনস্ট্রাক্টর টেবিল থেকে, যেখানে কিনা ডিপার্টমেন্ট নেম হচ্ছে কম্পিউটার সায়েন্স। তার মানে এই এসকিউএল কোয়েরি আসলে কি কাজ করবে কেউ বলতে পারবেন? স্যার মানে যেগুলা স্যালারির মধ্যে মানে মানে স্যালারির অ্যামাউন্টটা কাছাকাছি অথবা সেম ওই সবগুলা সিলেক্ট করবে ইনস্ট্রাক্টর টেবিল থেকে। স্যার স্যালারিটা স্যার ভাগ করে ফেলবে, স্যার আমরা লোক থেকে ভাগ দেবো স্যালারিটাকে। না 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 ওইটা না, আসলে স্যার এখানে যেটা কম্পিউটার করতেছে, সায়েন্সের যারা আছে হ্যাঁ হ্যাঁ বলেন। তাদের স্যালারিটা এভারেজ করবে স্যার। রাইট। সো কম্পিউটার সায়েন্স শুধুমাত্র যাদের আছে ডিপার্টমেন্ট নেম, ঠিক আছে, যে সকল ইনস্ট্রাক্টরদের ডিপার্টমেন্ট নেমটা হচ্ছে কম্পিউটার সায়েন্স, তাদের স্যালারিগুলো যোগ করবে, যোগ করে শুধুমাত্র অ্যাভারেজটা শো করবে, ঠিক আছে। এবং এখানে খেয়াল করে দেখেন অ্যাভারেজ শুধুমাত্র কিন্তু কি একটা ভ্যালু দিবে, অনেকগুলো কিন্তু ভ্যালু দিবে না, তাই না? অ্যাভারেজ শুধুমাত্র একটা ভ্যালু দিবে। অর্থাৎ কম্পিউটার সায়েন্সে যদি 5 জন টিচার থাকে, 5 জনের স্যালারি যোগ করবে, তারপর তার অ্যাভারেজ করবে এবং সেই শুধুমাত্র অ্যাভারেজটা রিটার্ন করবে। সিম্পল। নেক্সট নেক্সট এসকিউএলটা দেখেন, এখানে অলরেডি বলে দিচ্ছে যে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ইনস্ট্রাক্টরস হু টিচেস এ কোর্স ইন দ্য স্প্রিং সেমিস্টার 2010। অর্থাৎ 2010-এ যে সকল টিচাররা স্প্রিং সেমিস্টারে ক্লাস নিছে তাদের কাউন্ট করতে বলছে। সো তার মানে কি আমরা কাউন্ট করব ডিস্টিংক্ট আইডি, টিচার আইডিকে কাউন্ট করব কয়জন টিচার, ঠিক আছে। সো সেখান থেকে আমরা কোথা থেকে করব, টিচার্স টেবিল থেকে, এবং সেমিস্টার যেখানে স্প্রিং এবং ইয়ার হচ্ছে 2010। সো খুবই ইজি এসকিউএল। নেক্সট হচ্ছে দেখেন যে কাউন্ট স্টারিক কোর্স, তাহলে এটা কি করতেছে যে যতগুলা টাপল আছে, ঠিক আছে, কাউন্ট স্টারিক কোর্স মানে হচ্ছে যতগুলো টাপল আছে সবগুলাই আসলে কাউন্ট করতেছে। আচ্ছা কেউ মনে হচ্ছে কিছু বলতে যাচ্ছিলেন, রেইজ হ্যান্ড যেন কে করলো? আচ্ছা ঠিক আছে, নেক্সটে যাই আমরা। সো এখানে আরেকটা স্কিল দেখাচ্ছে, এইখানে আমরা নতুন একটা ফাংশন দেখব, সেটা হচ্ছে গ্রুপ বাই ফাংশন, ঠিক আছে। এগ্রিগেট ফাংশনের মধ্যে গ্রুপ বাই বলে একটা জিনিস ব্যবহার করতে পারি আমরা। সো গ্রুপ বাই মানে বুঝতে পারতেছেন যে আমরা কতগুলো গ্রুপে আমাদের টাপলগুলোকে ভাগ করব, রাইট। সো গ্রুপটা আসলে কিভাবে হইতে পারে, যেমন এখানে একটা সিম্পল একটা স্কেল করে দেখতে পাচ্ছেন, যেখানে বলার চেষ্টা করতেছে ফাইন্ড দ্য অ্যাভারেজ স্যালারি অফ ইনস্ট্রাক্টরস ইন ইচ ডিপার্টমেন্ট। তার মানে কি প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে অ্যাভারেজ স্যালারি বের করতে হবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের অ্যাভারেজ স্যালারি বের করতে হবে। সো তার মানে কি আমাদের ডিপার্টমেন্ট হচ্ছে কি এখন একটা গ্রুপ হয়ে যাবে, ঠিক আছে। সো ডিপার্টমেন্ট আসলে আমাদের এক একটা গ্রুপ হয়ে যাবে এবং সেখান থেকে আমরা স্যালারিটা বের করব। সো তার মানে আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে সিলেক্ট ডিপার্টমেন্ট নেম অ্যান্ড হচ্ছে অ্যাভারেজ স্যালারি, ঠিক আছে, অ্যাভারেজ স্যালারি। দেন ফ্রম হচ্ছে ইনস্ট্রাক্টর টেবিল গ্রুপ বাই ডিপার্টমেন্ট নেম। সো আমরা তাহলে এটা প্রসেসটা কিভাবে হবে। সো গ্রুপ বাই ডিপার্টমেন্ট নেম মানে কি প্রত্যেকটা নেমকে এক একটা গ্রুপ লিডার চিন্তা করা হবে, যেমন বায়োলজি একটা গ্রুপ নেম, কম্পিউটার সায়েন্স একটা গ্রুপ নেম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্রুপ নেম, এইভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট নেম হচ্ছে একটা গ্রুপ। সো এখন এই গ্রুপের মধ্যে হচ্ছে কয়টা টাপল আছে, মানে এই গ্রুপের মধ্যে কয়টা টাপল পড়ে, সেই টাপলগুলোর স্যালারিগুলো যোগ করতে হবে আলাদা আলাদা এবং তাদের অ্যাভারেজ করতে হবে। যেমন এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে বায়োলজি কোনো গ্রুপ, বায়োলজি গ্রুপে শুধুমাত্র একটা ভ্যালুই আছে, ঠিক আছে, বায়োলজি গ্রুপে একটা ভ্যালু আছে। সো আমাদের এখানে বায়োলজিতে শুধুমাত্র একটাই অ্যাভারেজ করে এটাই আসবে। কম্পিউটার সায়েন্সের কম্পিউটার সায়েন্স আর গ্রুপে প্রতিটা ডিপার্টমেন্ট থেকে একটা একটা করে নিবে নাকি এরকম কিছু? হ্যাঁ আমরা তো এখানে বলে দিচ্ছি যে কোথা স্যার। থেকে নিতে হবে, এটা হচ্ছে গ্রুপ আইডি, গ্রুপ বাই গ্রুপ করবো ডিপার্টমেন্ট। হলো গিয়ে প্রতিটা ডিপার্টমেন্ট থেকে একজন মানে একটা করে নিয়ে তারপরে গ্রুপ করব।
না না না, প্রতিটা ডিপার্টমেন্ট থেকে একটা করে নিয়ে গ্রুপ করব না, মানে প্রতিটা ডিপার্টমেন্টে একটা গ্রুপ হিসেবে চিন্তা করব, ঠিক আছে? প্রতিটা ডিপার্টমেন্ট একটা গ্রুপ হিসেবে চিন্তা করব। সো সেখানে গ্রুপের নামটা হচ্ছে কম্পিউটার সায়েন্স, বা গ্রুপের নামটা হতে পারে ফাইন্যান্স, ঠিক আছে, এটা হতে পারে। কিন্তু সেখানে যে কয়টা গ্রুপ পাবো, গ্রুপের যতগুলো মেম্বার আছে, ওই মেম্বারদের সবগুলো আমরা এখানে হচ্ছে কি স্যালারিকে অ্যাভারেজ করতেছি, মানে যে এখানে সিলেক্টের মধ্যে দিয়ে দিচ্ছি কি স্যালারি অ্যাভারেজ। সো এই গ্রুপের মধ্যে যতগুলো স্যালারি আছে সবগুলো যোগ করব, যোগ করে অ্যাভারেজ করে রেজাল্ট রিটার্ন করবে এখানে। সো এখানে আমাদের ইনস্ট্রাক্টর টেবিলও দেওয়া আছে, আর তার রেজাল্ট, এই কোয়েরির রেজাল্টও এখানে উল্লেখ করা আছে। সো এখানে একটা জিনিস দেখেন, এটা বলতেছে যে এই কোয়েরিটা ইরর তৈরি করবে, ঠিক আছে? এই কোয়েরিটা ইরর তৈরি করবে, কেন ইরর তৈরি করবে বলতে পারবেন কেউ? স্যার এই ডিপার্টমেন্ট নেম তো টেক্সট, এটার এভারেজ কিভাবে করবে? এটা তো কোনো স্যার ক্যালকুলেশন মানে আর করার মতো কিছু নাই। না না না, এই ডিপার্টমেন্টে কি অ্যাভারেজ কেন করবো? এই যে অ্যাভারেজ তো এই যে স্যালারিকে করবো, সেটা তো বলে দিচ্ছি আমি এখানে। অ্যাভারেজ তো শুধুমাত্র স্যালারিকে করবো। আচ্ছা, এখানে ইরোরটা কেউ কি ধরতে পারতেছেন নাকি মাথায় আসতেছে না? স্যার এখানে জাস্ট ডিপার্টমেন্ট নেম কে আমরা গ্রুপ করে তারপর স্যার ওটা স্যালারি তো স্যার ডিপার্টমেন্ট নেম দিয়ে তো গ্রুপই করতেছে, ওইটারে আবার কিভাবে সিলেক্ট? তো একটু আগে কি করলাম? একটু আগে তো ওইটাই করলাম, সিলেক্ট ডিপার্টমেন্ট নেম অ্যাভারেজ স্যালারি, ইনস্ট্রাক্টর গ্রুপ বাই ডিপার্টমেন্ট নেম, এই সেম কোয়েরি, জাস্ট একটা জিনিস অ্যাড হয়েছে। স্যার আইডিটা হচ্ছে আর ওখানে আইডিটা এখানে স্যার ইয়া করবে, কারণ স্যার অ্যাভারেজ করলে একটা মানে গ্রুপ বাই হবে যখন ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স, তখন 3-4টা আইডি থাকতে পারে, ওইখানে এররটা আসতে পারে স্যার। রাইট, গ্রুপে তো আসলে তো আপনার মানে 3-4টা ভ্যালু থাকতে পারে, 3-4টা টাপল থাকতে পারে, কিন্তু ওইটা তো আসলে আইডি তো অনেকগুলো আসবে, তাই না? তো আইডি তো আর গ্রুপ থেকে একটা আইডি আসবে না। সো এইটাই হচ্ছে ঝামেলা হবে। তো এই জন্য এটা ইরর তৈরি করবে। সবাইকে বুঝতে পারছেন কি বলছি? জি আমি স্যার। আমি যদি এই যে এখানে বলি যে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, যদি বলি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টকে যদি আমি একটা গ্রুপ তৈরি করি, এই গ্রুপের মধ্যে দেখেন এই তিনটা টাপল আছে, কিন্তু গ্রুপ করলে তো শুধুমাত্র একটা নাম আসবে, মানে গ্রুপের নামটা শুধুমাত্র আসবে, কম্পিউটার সায়েন্স আসবে। কিন্তু এখানে যদি আমি আইডি সিলেক্ট করি, আইডি তাহলে কি 3টা আইডি সিলেক্ট করতে হবে না আমাকে? সো এটা তো সম্ভব না, কিন্তু আমার তো জাস্ট গ্রুপের একটা নাম আসবে, মানে কম্পিউটার সায়েন্স শুধুমাত্র আসবে। সো কিন্তু আইডি আছে 3টা, সো এটা আসলে পসিবল না করা। সো এখানে নেক্সট কোয়েরিটা দেখেন, এখানে বলতেছে ফাইন্ড দ্য নেমস অ্যান্ড অ্যাভারেজ স্যালারি অফ অল ডিপার্টমেন্টস হুজ অ্যাভারেজ স্যালারি ইজ গ্রেটার দেন 42,000। অর্থাৎ আমাদেরকে বের করতে হবে নেম এবং হচ্ছে অ্যাভারেজ স্যালারি, যেখানে যে সকল ডিপার্টমেন্টের অ্যাভারেজ স্যালারি গ্রেটার দেন 42,000, ঠিক আছে? অর্থাৎ আমাদের এখানে সিলেকশন করতে বলছে কি ডিপার্টমেন্ট নেম এবং অ্যাভারেজ স্যালারি। ওকে, সমস্যা নেই। এটা তাহলে ফার্স্টে ডিপার্টমেন্ট এবং অ্যাভারেজ স্যালারি নামে দুইটা নতুন অ্যাট্রিবিউট তৈরি করতে হবে, বা টেবিল তৈরি হবে। কোথা থেকে? ইনস্ট্রাক্টর টেবিল থেকে গ্রুপ বাই ডিপার্টমেন্ট নেম, ঠিক আছে? ডিপার্টমেন্ট নেম হচ্ছে আমি একটা গ্রুপ তৈরি করব। সো হ্যাভিং অ্যাভারেজ স্যালারি গ্রেটার দেন 42,000। সো এই যখন আমি গ্রুপ বাই ইউজ করব, ঠিক আছে, এইখানে কিন্তু আমরা হোয়ার ক্লজ ব্যবহার করি নাই। যখন গ্রুপ বাই ব্যবহার করব, তখন এই গ্রুপ বাইয়ের উপর যদি কোনো শর্ত আরোপ করতে হয়, সেইখানে আমরা হ্যাভিংটা ব্যবহার করতে পারি, ঠিক আছে? মানে এখন কিন্তু শর্তটা আসলে টেবিলের উপরে না, হোয়ারের উদ্দেশ্য ছিল যে শর্ত হচ্ছে টেবিলের উপরে, কিন্তু হ্যাভিং এর শর্তটা হচ্ছে কি গ্রুপের উপরে, ঠিক আছে? মানে যে সকল গ্রুপের আমার অ্যাভারেজ স্যালারি 42,000-এর বেশি হবে,
শুধুমাত্র সেই সকল গ্রুপগুলোকে আমরা শো করব, সেই সকল গ্রুপের নাম এবং তার অ্যাভারেজ স্যালারি শো করব। বুঝতে পারছেন? আমি যদি আমাদের আগের যে টেবিলটা ছিল সেটাতে যাই, তো এখানে অলরেডি খেয়াল করতে পারতেছেন যে সবগুলা ডিপার্টমেন্টের অ্যাভারেজ স্যালারি কিন্তু আমার কত 42,000-এর চাইতে বেশি। ঠিক আছে, মানে এই টেবিলে খেয়েছি সবগুলো, সরি একটা আছে কম। সবগুলা ডিপার্টমেন্টকে যদি আমি গ্রুপ করি, গ্রুপ ওয়াইজ তাদের অ্যাভারেজ স্যালারি কিন্তু এখানে মানে লেখা আছে। কিন্তু আমরা ওইখানে যেটা মানে আমাদের কমান্ড ছিল যে হ্যাভিং অ্যাভারেজ স্যালারি গ্রেটার দেন হচ্ছে 42,000। তার মানে যে সকল ডিপার্টমেন্টের অ্যাভারেজ স্যালারি 42,000-এর চাইতে বেশি, শুধুমাত্র সেইগুলা সিলেক্ট করতে হবে। তাহলে এখানে খেয়াল করে দেখেন, এখানে 42,000-এর চেয়ে কম কোনোটা আছে? মিউজিক। সো তার মানে কি এই টেবিল থেকে শুধুমাত্র মিউজিকটা তখন বাদ চলে যেত, বাকিগুলো চলে আসতো। ঠিক আছে, সো তার মানে হ্যাভিংটা হচ্ছে যে কাজটা করে সেটা হচ্ছে গ্রুপের উপরে কন্ডিশন অ্যাপ্লাই করে হ্যাভিং। ওকে, সো হ্যাভিংও আসলে আমাদের এগ্রিগেট ফাংশনের উপর কাজ করে। সো আমরা হ্যাভিং কখন ব্যবহার করি? যখন আমরা গ্রুপ হিসেবে ব্যবহার করি কোনো কিছুকে, তখন হ্যাভিং প্রেডিকেটটা আসলে আমরা ব্যবহার করি, যেখানে আমরা হোয়ার ব্যবহার করি না। ঠিক আছে, সো স্যার হোয়ার কি ব্যবহার করা যাবে না? না, হোয়ার অবশ্যই ব্যবহার করা যাবে, কিন্তু হোয়ারটা শুধুমাত্র ব্যবহার করার শর্ত আছে। হোয়ারটা ব্যবহার করতে পারি আমরা টেবিলের উপরে। ঠিক আছে, আর হ্যাভিংটা ব্যবহার করি গ্রুপের উপরে। মানে গ্রুপটা তো আসলে কি, গ্রুপটা আলাদা করে ফরম্যাট করতে হচ্ছে আগে। ঠিক আছে, সো যখনই আমরা হ্যাভিং ব্যবহার করব, দেখা যাবে যে আমাদের গ্রুপটাও সেখানে কোনো না কোনো ভাবে চলে আসছে। আগে গ্রুপ করতে হবে, সেই গ্রুপের উপর হ্যাভিং অ্যাপ্লাই করতে হবে। হোয়ারও ব্যবহার করা যায়, আমরা কমপ্লেক্স দেখব সামনে আসতেছে। সো নাল ভ্যালু এবং হচ্ছে এগ্রিগেট ফাংশনের মধ্যে কিছু মানে কনসেপশন ক্লিয়ার করতে হবে সবাইকেই। নাল ভ্যালু এবং এগ্রিগেট ফাংশন আসলে কিভাবে কাজ করে। সো এখানে সিম্পল একটা কোয়েরি দেখতে পাচ্ছেন, সিলেক্ট সাম হচ্ছে স্যালারি, ফ্রম হচ্ছে ইনস্ট্রাক্টর। সো স্যালারি আমরা চুজ করব, স্যালারি সামেশন করব, সেখান থেকে হচ্ছে ইনস্ট্রাক্টর টেবিল থেকে। এখন কোনো স্যালারির ভ্যালু যদি নাল হয় তখন কি হবে? সিম্পলি সেটা আসলে সামেশনের মধ্যে আসবে না। স্যার ওইটা বাদ দিয়ে তখন হচ্ছে স্যার ওইটা সাম করে তাহলে এভারেজ বের করবে আর কি। না না, অ্যাভারেজ কথা আসতেছে না, সিম্পলি আপাতত সেখানে সামের কথা আসতেছে। আচ্ছা তাহলে স্যার ওটা বাদ দিয়ে সামটা করবে তাহলে। রাইট, ওইটা শুধুমাত্র আসলে বাদ দিয়ে দিবে, ওটা আর কিছু করবে না, ওইটার ভ্যালু যোগ করবে না, শুধুমাত্র বাদ দিয়ে এটা সামেশন করে ফেলবে। আচ্ছা, আরেকটা বিষয় আছে যে কাউন্টের ক্ষেত্রে, কাউন্টের সময় কি হবে? স্যার কাউন্ট করে ফেলে ওটাকে, নাল ভ্যালুকে। আসলে কাউন্ট করে? স্যার এভারেজের ক্ষেত্রে তো এমনটাই দেখাচ্ছে, মানে স্যার এভারেজ করতে গেলে এভারেজ করতে গেলে স্যার কাউন্ট করে তখন স্যার ওটাকে স্যার ভাগ করে আর কি এভারেজ বের করে আর কি স্যার নাল ভ্যালুটাকে আর কি। কাউন্ট তো বেসিক্যালি স্যার কতগুলো রো আছে সেটা কাউন্ট করে। হ্যাঁ, আমি যদি রো এর উপর বলে দিই তাহলে সেটা কাউন্ট মানে রো গুলোকে কাউন্ট করে অ্যাভারেজ করতে পারে, মানে যদি আমরা অ্যাভারেজ কখনো ব্যবহার করি তখন। কিন্তু নর্মালি যদি আমরা আসলে অ্যাভারেজের মধ্যে আসলে ওভাবে কাউন্ট কিন্তু আসলে ওভাবে চলে না। কাউন্টের ক্ষেত্রে যেটা হয় যে শুধুমাত্র টাপলগুলোর ক্ষেত্রে আসলে কাউন্ট করে। যদি কোনো অ্যাট্রিবিউটের ভ্যালু, এখন যদি আমি বলে দিই কাউন্ট স্টারিক, ঠিক আছে, সো কাউন্ট স্টারিক আসলে সবগুলোইকে কাউন্ট করবে, ওটা কোনো সমস্যা না। কিন্তু যদি শুধুমাত্র নাল ভ্যালু থাকে, যেখানে দুইটা কন্ডিশন দেওয়া আছে, হোয়াট ইফ কালেকশন সাইজ অনলি নাল ভ্যালুস, যদি কালেকশন মানে আমার যে ডেটা টেবিলটা আছে সেই টেবিলের ভিতরে যদি মাত্র শুধুমাত্র নাল ভ্যালুই থাকে, তাহলে কাউন্ট অবশ্যই আমাদের 0 রিটার্ন করবে। ঠিক আছে, মানে ওই কাউন্ট, ওইটার জন্য কাউন্ট হচ্ছে 0, ওটার জন্য ভ্যালু 0 না, ওটা কাউন্ট হচ্ছে 0, মানে যেটা নাল সেটাকে ইগনোর করতেছে, এই জন্য কাউন্ট 0। আর অল আদার অ্যাগ্রিগেট রিটার্নস হচ্ছে নাল। যদি নাল সবগুলোই যদি নাল থাকে, এটা এক্সেপশনাল,
যদি সবগুলোই নাল থাকে তাহলে কাউন্ট হচ্ছে রিটার্ন করবে 0, আর যদি আদার সেগ্রিগেট ফাংশন থাকে তাহলে অবশ্যই তারা নাল রিটার্ন করবে। মানে সামেশন করতেছি যখন আমরা, সামেশনে যখন দেখতেছি সবগুলো টাপলই হচ্ছে নাল, তাহলে এটা অবশ্যই নাল রিটার্ন করবে। আর যদি কোনো টাপল যদি নাল না থাকে বা কোনো ভ্যালু থাকে তখন শুধুমাত্র ওই ভ্যালুটা রিটার্ন করে দিবে। স্যার বুঝিনি। মানে কোনো ভ্যালু যদি সবগুলো নাল থাকে, ঠিক আছে, নাল নাল নাল, তো আমি যখন এদের উপর সামেশন অ্যাপ্লাই করব, সামেশন যখন আমি অ্যাপ্লাই করব সবগুলোর উপরে, এটা সামেশন রিটার্ন করবে হচ্ছে নাল। কিন্তু কোনো টাপল যদি এরকম নাল না হয়ে যদি এখানে আমার 10 হয়, তখন সামেশন ভ্যালু রিটার্ন হবে হচ্ছে 10। ঠিক আছে, কারণ হচ্ছে কি এটা একটা তো তো স্যার, নট নাল পাইছি, তো যেটা স্যার নাল নালের সাথে তার নাল মানে যোগ করলে তো স্যার নালই হবে স্বাভাবিক, আর নালের সঙ্গে কোনো ভ্যালু যোগ করলে তো ভ্যালুটাই পাবো। না, নালের সাথে যোগ করে না কখনো। যদি কোনো অ্যাগ্রিগেট ফাংশন নাল নট নাল কোনো ভ্যালু পায় সেটাকে কাউন্ট করে, আর যদি নাল ভ্যালু পায় সেটাকে ইগনোর করে। ঠিক আছে, ও সেটাকে আচ্ছা আচ্ছা। ইগনোর করে। সো সামের ক্ষেত্রে এই ঘটনা ঘটবে যখন সবগুলো নাল পাবো, ঠিক আছে, মানে সবগুলো যখন নাল হয়ে যাবে ডেটার মধ্যে, টাপলের মধ্যে, তখন অবশ্যই সেটা নাল রিটার্ন করবে, সাম হচ্ছে এখানে নাল রিটার্ন করবে। কিন্তু যদি আমার নতুন একটা টাপল থাকে 10, ঠিক আছে, নতুন একটা টাপল আছে 10, তাহলে এখন সাম আসলে যেটা করবে সেটা হচ্ছে কি এই 10টাকে শুধুমাত্র রিটার্ন করবে। স্যার বলেন। স্যার এখানে যদি স্যার ভ্যালু যদি থাকে স্যার 0 থাকে তখন স্যার 0 রিটার্ন করবে? হ্যাঁ, অবশ্যই 0 রিটার্ন করবে, কারণ 0 তো একটা ভ্যালু। স্যার বুঝতে পারছি। তো এখানে যদি আমার 0 থাকে, 00 থাকে, সেটাও আসলে রিটার্ন করবে, কারণ 0 হচ্ছে একটা ভ্যালু। নাল তো আসলে কোনো কিছু নাই ওখানে, আনডিফাইন্ড। সো এখন আমরা আসতেছি নেস্টেড সাব কোয়েরি, অর্থাৎ কোয়েরির ভিতরে আমরা আরো কোয়েরি অ্যাড করব। সো সেখানে আমরা কিভাবে কাজ করতে পারি সেই বিষয় নিয়ে কথাবার্তা বলবো। তো এখানে অনেকগুলো জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে সেট মেম্বারশিপ নিয়ে আমাদের আবার নতুন করে চিন্তা করতে হবে, যে সেট নিয়েও কাজ করতে হবে। ঠিক আছে, সো সাব কোয়েরি, নেস্টেড সাব কোয়েরি মানে হচ্ছে কি কোয়েরির ভিতরে আরেকটা কি কোয়েরি। যেমন আমরা ফর লুপের ভিতরে কি আরেকটা ফর লুপ ব্যবহার করতাম, সো সেটাকে আমরা নেস্টেড ফর লুপ বলতাম। জিনিসটা কাইন্ড অফ এরকম। সো আমরা দেখি আগাই। সো এখানে কি বলতেছে, ফাইন্ড কোর্স অফার্ড ইন ফল 2009 এবং স্প্রিং 2010। তাহলে এটা এসকিউএল করে কি হবে? স্যার সিলেক্ট কোর্স where semester equal to fall, এটা এরকম কিছু। হ্যাঁ, সিলেক্ট কোর্স আইডি ফ্রম হচ্ছে কি কোর্স টেবিল সম্ভবত, জি স্যার। হোয়ার কি ফল semester equal to সেমিস্টার fall ইকুয়ালস টু ফল এত 2009 and এত। ঠিক আছে, এটা হওয়ার কথা। সো এখন ওইটা হইতে গেলে জিনিসটা দেখেন, আসলে এখানে অনেকগুলো কোর্স চলে আসতেছে, মানে অনেকগুলো কন্ডিশন চলে আসতেছে। আমাদের মাথায় যেটা আসছে যে প্রথমত আমরা আপনাদেরকে এই চিন্তা করতে বলছি যে আসলে কিভাবে চিন্তা করতে হবে। আমরা এখানে হোয়ার ক্লজের ভিতরে আমরা চিন্তা করতেছিলাম কি সেমিস্টার ইকুয়ালস টু ফল অ্যান্ড ইয়ার ইকুয়ালস টু 2009 অ্যান্ড আবার কি সেমিস্টার ইকুয়ালস টু হচ্ছে ফল, সেমিস্টার ইকুয়ালস টু স্প্রিং অ্যান্ড হচ্ছে আবার ইয়ার হচ্ছে 2010। এইটা আসলে ওভাবে সম্ভব না, মানে এতগুলো অ্যান্ড আসলে সম্ভব না, কারণ একবার আমি সেমিস্টার ইকুয়ালস টু ফল কিন্তু ব্যবহার করে ফেলছি, আবার ইয়ার ইকুয়ালস টু কিন্তু কি 2009 ব্যবহার করে ফেলছি। ঠিক আছে, এটা কিন্তু আসলে সম্ভব না। এখানে চাইলে এভাবে করা যেতে পারতো, সেমিস্টার ইকুয়ালস টু ফল অ্যান্ড ইয়ার ইকুয়ালস টু 2009, অর সেমিস্টার ইকুয়ালস টু কি কি বলে spring স্প্রিং স্প্রিং অ্যান্ড হচ্ছে ইয়ার হচ্ছে 2010, মানে ব্র্যাকেটের ভিতরে। তাও এক্স্যাক্টলি আপনার অ্যাকুরেট রেজাল্ট আসতো কিনা আমি শিওর না। ঠিক আছে, মানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি এভাবে দিতে পারতাম, তারপর এখানে অর দিয়ে আর একটা ফার্স্ট ব্র্যাকেট থাকতো, এইভাবে যদি দিতে পারতাম তাহলে কিছু একটা হইতে পারতো। ঠিক আছে, কিন্তু সেইভাবে না দিয়ে যদি আমরা নেস্টেড কোয়েরি ব্যবহার করি তাহলে জিনিসটা আসলে বুঝতে আরো ইজিয়ার।
বা আরো এটা অ্যাকুরেটলি কাজ করবে। সো এই জন্য আসলে নেস্টেড কোয়েরিতে চলে আসা। তো এখানে কি করতেছি, এখানে প্রথমে হচ্ছে কি আমরা হোয়ারের ভিতরে রাখতেছি সেমিস্টার ইকুয়ালস টু ফল অ্যান্ড ইয়ার ইকুয়ালস টু 2009, মানে এইটাকে আগে আমরা নিয়ে আসলাম। এখন এই স্প্রিং 2010কে কি করব, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো স্প্রিং 2010কে করার জন্য যেটা করা হইতেছে সেটা হচ্ছে যে কি নেস্টেড সাব কোয়েরি অ্যান্ড কোর্স আইডি, এই যে অ্যান্ড কোর্স আইডি ইন, এই যে এখানে একটা স্পেশাল টার্ম দেখতে পাচ্ছেন যে ইন কোর্স আইডি ইন হচ্ছে কোথায়, সিলেক্ট কোর্স আইডি ফ্রম সেকশন সেমিস্টার হচ্ছে স্প্রিং অ্যান্ড ইয়ার হচ্ছে 2010। সো ইন দিয়ে আমি আরেকটা সাব কোয়েরিকে কিন্তু অ্যাড করে দিচ্ছি, মানে এই যে এইটুকু হচ্ছে কিন্তু আরেকটা সাব কোয়েরি, এটা কিন্তু আলাদা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লেখা আছে। কিভাবে লেখা আছে যে এখন দেখেন সেমিস্টার ইকুয়ালস টু ফল অ্যান্ড ইয়ার ইকুয়ালস টু 2009 অ্যান্ড যে সকল কোর্স আইডি এবং যে সকল কোর্স আইডি কোথায় আছে ইন এই স্প্রিং সেমিস্টার অ্যান্ড 2010। ঠিক আছে, এখানে সেট মেম্বারশিপ চলে আসতেছে। তার মানে কি এইখানে যেটা করবে যে এখানে 2010-এর স্প্রিং এর যে সকল কোর্স আইডি গুলো চুজ করা ছিল, ঠিক আছে, 2010-এর স্প্রিং সেমিস্টারে যে সকল কোর্স আইডি গুলো ছিল সেটা আগে সিলেকশন হবে, এই সাব কোয়েরির ভিতরে সাব কোয়েরি আগে এক্সিকিউট হবে। দেন ওই সাব কোয়েরি থেকে এখন যে সকল সেমিস্টারে হচ্ছে কি ফল হচ্ছে এত এবং ইয়ার হচ্ছে 2009 এবং কোর্স আইডি এটার ভিতরে আছে, ঠিক আছে, সেইগুলো আসলে এখন কি সিলেক্টেড হবে। কি বলছে বুঝতে পারছেন? স্যার আরেকবার বলবেন? এটা হচ্ছে যে আমার 2010 সালে স্প্রিং সেমিস্টারে যে সকল কোর্স আইডি পড়ানো হয়েছিল, মনে করলাম একটা সিএসসি 2000 সিএসসি হচ্ছে আমার 210 ধরলাম কথার কথা, সিএসসি 210 হচ্ছে আমার কি স্প্রিং সেমিস্টার 2010-এ পড়ানো হয়েছিল, ঠিক আছে। তো এখন আমরা এই এমন সকল কোর্স আইডি চুজ করব যেটা কিনা ফলেও পড়ানো হচ্ছে এবং কি 2009-এও পড়ানো হচ্ছে, 2009 সালের ফল সেমিস্টারেও পড়ানো হচ্ছে এবং স্প্রিং এ 2010 সালেও কি পড়ানো হচ্ছে। তাহলে কি আগে আমরা স্প্রিং 2010 সালে যেগুলো পড়ানো হয়েছে সেগুলো আগে সিলেক্ট করে ফেললাম, ঠিক আছে। তার মানে কি এই স্প্রিং 2010 সালে যেগুলো পড়ানো হয়েছে সেটার জন্য কি একটা সেট মেম্বারশিপ পাবো না আমরা, এখানে কতগুলো সেটের মতো পাবো, সিএসসি 210 এখানে, তারপর হচ্ছে সিএসসি ধরলাম যে কথার কথা 100। সো এইভাবে আমরা 2010 সালে স্প্রিং এ এই কোর্সগুলো পড়ানো হয়েছে, ঠিক আছে, এটা পাইলাম। তো কোর্স আইডি হচ্ছে এইগুলো পাইছি। এখন ফল সেমিস্টার 2009-এ যেগুলো পড়ানো হয়েছে সেইগুলোও তো আমাদেরকে চুজ করতে হবে, তাই না? তার মানে কি সেটের ইন্টারসেকশন ঘটছে কিন্তু এখানে, কারণ আমরা কি বলে দিচ্ছি অ্যান্ড। সো তার মানে কি এখন সেকশন থেকে আমাদের চুজ করতে হবে যে সকল কোর্সগুলো এইখানে এবং এখানে পড়ানো হয়েছে। তো এখন 2009 সালে ধরলাম যে সিএসসি 210 ছিল, আর হচ্ছে সিএসসি 310 ছিল কথার কথা। তো তাহলে এখানে দুইটা থেকে কোনটা কমন আসবে? স্যার স্যার সিএসসি 210 স্যার। রাইট। সো আসলে আমাদের আসলে এখানে 2009 সালে এইগুলো পড়ানো হয়েছে কিন্তু 2010 সালে এগুলো পড়ানো হয়েছে। আমরা চাচ্ছিলাম 2009 এবং 2010 দুইটাতেই পড়ানো হয়েছে এমন কোর্সগুলো। সো তখন কি আসলে আমাদের এই শুধুমাত্র এইটা আসবে আউটকাম হিসেবে। স্যার এখানে ইন্টারসেকশন হবে। হ্যাঁ, ইন্টারসেকশনই হচ্ছে। ইন্টারসেকশন যদি আমরা না করি সেটাকে আমরা আলাদা সাব কোয়েরিতে দেখাইতে পারি, সেটা আসলে দেখানো। এখানে তো ইন্টারসেকশন হচ্ছে, সেটা তো আমি আগেই বললাম। ইন্টারসেকশন যদি আমরা না করতে চাই সেটা এখানে আলাদা একটা সাব কোয়েরি চলতেছে, সাব কোয়েরি আমরা কিভাবে লিখতে পারি সেটা দেখানো হচ্ছে। অনেকভাবেই করা যায়, একই এসকিউএল কমান্ড অনেকভাবেই লেখা যায়।
তো এখন দেখেন ফাইন কোর্স অফার্ড ইন ফল 2009 বাট নট ইন স্প্রিং 2010, তাহলে কমান্ডটা কি হবে? মানে এইরকমই থাকবে নাকি চেঞ্জ হবে? চেঞ্জ হবে স্যার, এখানে নট ইন ইউজ করতে হবে ইন এর জায়গায়। রাইট। কারণ সো স্যার এটা নট ইনের কাজ তো স্যার হচ্ছে যেগুলো হচ্ছে মিল থাকবে না স্যার, ওইগুলো দেখাবে আর কি। হ্যাঁ, রাইট। সো এখানে আসলে নট ইন বসাই দিলে হয়ে যাচ্ছে। আমরা এখানে বলছি কি 2009 সালে অফার করা হয়েছে কিন্তু স্প্রিং 2010-এ ছিল না এরকম কোর্সগুলো, ঠিক আছে? সো এখানে নট ইন বসাই দিলে হয়ে যাচ্ছে। সো নেক্সট এই কোয়েরিটা দেখি। এই কোয়েরি বলতেছে যে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ডিস্টিংক্ট স্টুডেন্টস হু হ্যাভ টেকেন কোর্স সেকশনস টট বাই ইনস্ট্রাক্টর উইথ আইডি এত। মানে যে টিচারের আইডি এত, ওই সকল স্টুডেন্টকে আমাদেরকে খুঁজে বের করতে হবে, টোটাল নাম্বার অফ স্টুডেন্টকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এই এসকিউএল কোয়েরিটা আমরা কি চিন্তা করতে পারি একটু? আপনার কাছে স্লাইড আছে বা বই আছে, সেটা না দেখে আমরা একটু নিজেরাই চিন্তা করে দেখি আসলে কিভাবে করা যেতে পারে। স্যার আমাদের এটা কাউন্ট ইউজ করতে হবে। হ্যাঁ, অবশ্যই কাউন্ট ইউজ করতে হবে। তো টিচার আইডি সিলেক্ট করতে হবে, দেন তার মানে আমাদের আসলে আমাদের দাঁড়াচ্ছেটা কি, আমাদের এখানে ডিপেন্ডেন্সি আর ইন্ডিপেন্ডেন্সি বের করতে হবে আগে। ডিপেন্ডেন্ট কোনটা? ডিপেন্ডেন্ট হচ্ছে আমার যে সকল স্টুডেন্টরা পড়াশোনা করতেছিল ওই টিচারের কাছে, তো স্টুডেন্টরা হচ্ছে ডিপেন্ডেন্ট। আর ইন্ডিপেন্ডেন্ট কে? ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে যে এইখানে টিচার আইডি কিন্তু আমি অলরেডি বলে দিচ্ছি, ঠিক আছে? তার মানে আপনি যদি স্কেল কমান্ডটা একটু খেয়াল করে দেখেন, সাব কোয়েরির ভিতরে শুধুমাত্র সেইগুলোই আসতেছে যেগুলো কিনা কি সবার আগে বের করে ফেলতে হবে, ঠিক আছে? সাব কোয়েরির ভিতরে যেটা সেটাই আসবে প্রথমে, যেটা কিনা সবার আগে এক্সিকিউট হবে, এমন কিছু জিনিসকে আগে বের করে নিয়ে আসতে হবে। অর্থাৎ এইখানে দেখেন যে প্রথমে দেখেন এই সাব কোয়েরিটা আগে আমরা খেয়াল করে দেখি। সিলেক্ট কোর্স আইডি সেকশন সেমিস্টার ইয়ার, কোর্স আইডি সেকশন সেমিস্টার ইয়ার ফ্রম হচ্ছে টিচার্স টেবিল থেকে বের করব, যেখানে টিচার্স ডট আইডি মানে ওই যে টিচারের আইডি এত, সে কোন কোন কোর্স পড়াইছেন সেইগুলার কি কোর্স আইডি সেকশন সেমিস্টার এবং ইয়ারকে আমরা বের করে নিয়ে আসবো আগে। তার মানে টিচার হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট, টিচারের কোনো ডিপেন্ডেন্সি নাই। সো টিচারকে আমরা আগে বের করে নিয়ে আসলাম যে এই টিচার এই কোর্স পড়াইছেন, সেটা একটা লিস্টিং করলাম আগে, ঠিক আছে? এই টিচার এই কোর্স পড়াচ্ছেন, আপনারা একটু মাথায় খেয়াল করে রাখেন, এটা আসলে আমরা কিন্তু এভাবে চিন্তা করতে হবে, সাব করে আগে এক্সিকিউট হবে। সো আগে ওই টিচারের একটা লিস্ট তৈরি হবে, আর ওই টিচার যে যে কোর্স পড়াইছে সেটার একটা লিস্ট তৈরি হবে, ঠিক আছে? লিস্ট তৈরি হইলো, আমরা আগে ওই টিচারের পড়ানোর লিস্ট তৈরি করলাম। এখন এই লিস্ট থেকে যে সকল স্টুডেন্ট আমার কি কি বল এই কোর্সগুলো নিচ্ছিল, কোর্স আইডি সেকশন সেমিস্টার এবং ইয়ার, যে সকল স্টুডেন্ট এইগুলা ফুলফিল করে আমার কোর্স নিচ্ছিল এই টিচারের কাছ থেকে, তাদেরকে কাউন্ট বের করতে হবে, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছেন? তো আগে হচ্ছে কি ওই টিচার যে যে কোর্সগুলো নিছিল সেটার একটা লিস্ট তৈরি করতে হবে, যে এই টিচার এই কোর্স নিছে এবং সেখানে কোর্স আইডি হচ্ছে এত, সেকশন আইডি এত, সেমিস্টার এত, ইয়ার এত, এই সময় এই কোর্স উনি নিয়েছেন। তারপরে এখন আমাদেরকে বের করতে হবে যে কোন কোন স্টুডেন্ট ওই টিচার থেকে পড়ছেন। তো তার মানে কি আগে স্টুডেন্ট টিচারের জন্য টিচার যেগুলো নিছিল সেটা একটা লিস্ট বানায় ফেলছি, দেন আমার স্টুডেন্ট এখন ওই লিস্ট থেকে খুঁজে দেখতে হবে যে এই স্টুডেন্ট এইটার সাথে ম্যাচ করে কিনা, এই স্টুডেন্ট এটার সাথে ম্যাচ করে কিনা,
অমুক স্টুডেন্ট এটার সাথে ম্যাচ করে কিনা, যদি ম্যাচ করে তাহলে আমরা কি ওটাকে কাউন্ট করে ফেলবো। ঠিক আছে, এইভাবে আসলে জিনিসটা হচ্ছে। এখানে একটা নোট বলা আছে যে এটা আসলে আরো সহজ ওয়েতে করা যেতে পারতো। তো আপনার এটা একটু সহজ ওয়েটা কি হইতে পারে, একটু বই দেখে স্লাইড দেখে পড়ে এটা একটু করার চেষ্টা করবেন আরো সহজ ওয়েতে কিভাবে করা যায়। আমার সময় স্বল্পতার কারণে আমাকে একটু ফাস্ট যেতে হবে। আচ্ছা, এখানে আমরা যে কোয়েরিটা দেখতে পাচ্ছি সেটা বলে দিচ্ছে কি, ফাইন্ড নেমস অফ ইনস্ট্রাক্টরস উইথ স্যালারি গ্রেটার দেন দ্যাট অফ সাম অ্যাট লিস্ট ওয়ান ইনস্ট্রাক্টর ইন দ্য বায়োলজি ডিপার্টমেন্ট। মানে বলার চেষ্টা করতেছে যে কি, আমাদেরকে এমন কিছু ইনস্ট্রাক্টরের স্যালারি বের করতে হবে, সরি ইনস্ট্রাক্টরকে বের করতে হবে উইথ স্যালারি গ্রেটার দেন দ্যাট অফ সাম অ্যাট লিস্ট ওয়ান ইনস্ট্রাক্টর ইন দ্য বায়োলজি ডিপার্টমেন্ট। মানে বায়োলজি ডিপার্টমেন্টের থেকে কিছু টিচারকে বের করে নিয়ে আসতে হবে বা টিচারকে খুঁজে বের করতে হবে যাদের স্যালারি অ্যাটলিস্ট কোনো না কারো কারো চেয়েতে একটু বেশি। ঠিক আছে, এটা বের করতে হবে। মানে বায়োলজি ডিপার্টমেন্টে যদি আমার ধরেন যে 3জন টিচার আছে, কথার কথা, তো 3জন টিচারের মধ্যে একজন টিচারের স্যালারি ধরলাম 10 টাকা, একজন টিচার ধরলাম 8 টাকা, একজন টিচার ধরলাম হচ্ছে 11 টাকা। তাহলে এমন কিছু টিচারকে আমাদেরকে বের করে নিতে হবে যাতে করে অ্যাটলিস্ট একজনের চাইতে স্যালারি বেশি হয়। তার মানে কি, আসলে যেটা হচ্ছে মিনিমাম, সেটা মিনিমাম বাদে বাকি সবগুলোই কি চলে আসতেছে না, মানে 11 টাকা এবং 10 টাকা যে সকল টিচারের স্যালারি। কি বলছি বোঝা গেছে? জি স্যার, স্যার মিনিমামটা বাদে স্যার বাকিগুলো স্যালারি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আজানটা শেষ হলাম, আজানের শেষে পরে কথা বলি।
আচ্ছা, সো যেটা হচ্ছে যে আমার যদি যেটা বলছিলাম যে আমার যদি কোনো স্যালারি, ধরেন যে কোনো বায়োলজি ডিপার্টমেন্টে যদি কারো স্যালারি যদি আমি বলতাম যে একজনের হচ্ছে 30 টাকা, আরেকজন হচ্ছে 20 টাকা, আর একজন হচ্ছে ধরলাম হচ্ছে 15 টাকা, র্যাঙ্ক ওয়াইজ। তো এমন কারো আমাদের এখানে বলছে কি, আমাদের এমন সকল টিচারকে খুঁজে বের করতে হবে যাদের স্যালারি গ্রেটার দেন অ্যাটলিস্ট সাম অফ দ্য ইনস্ট্রাক্টর মানে হচ্ছে কি অ্যাটলিস্ট একজনের চাইতে বেশি হতে হবে। সাম মানে হচ্ছে কিছু ইনস্ট্রাক্টরের চাইতে বেশি, অ্যাটলিস্ট তার মানে কি একজনের চাইতে বেশি। তো বায়োলজি ডিপার্টমেন্ট থেকে তো সেটাই আসলে বের করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ এখানে যদি আমি এই বায়োলজি ডিপার্টমেন্টের যদি উদাহরণস্বরূপ বলি যে 3 জন আছেন, 3 জনের স্যালারি হচ্ছে এইটা এটা এটা, তাহলে কি সিলেক্টেড হবে কে? কারণ 30 হচ্ছে কি অ্যাটলিস্ট একজনের চাইতে বড়, কিন্তু আসলে কি 2 জনের চাইতে বড়। 20ও সিলেক্টেড হবে কেন? কারণ হচ্ছে কি 20 অলরেডি মিনিমাম এই 30-এর চাইতে বড় না হলেও মিনিমাম একজনের চাইতে বড়। ঠিক আছে, 15 আর সিলেক্টেড হবে না। কারণটা কি? কারণটা হচ্ছে 15-র চেয়ে ছোট আসলে কেউ নাই। ঠিক আছে, এই জন্য এই প্রথম দুইটা আসলে সিলেক্টেড হবে। সো এইটাকে আমরা ব্যবহার করে বলতে পারি যে সাম ক্লজ দিয়ে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো সাম ক্লজের কাজটা কি? সাম ক্লজের কাজ হচ্ছে যে আমার কোনো একটা কোয়ারির মধ্যে থেকে কিছু সংখ্যকের চাইতে তুলনা করা। এইটাকে আমরা আসলে এইভাবে ক্রস জয়েন দিয়েও করতে পারি। ইনস্ট্রাক্টর ক্রস জয়েন করতেছি, সেখান থেকে কি স্যালারি টি ডট স্যালারি গ্রেটার দেন এস ডট স্যালারি, অ্যান্ড এস ডট ডিপার্টমেন্ট নেম হচ্ছে বায়োলজি। ঠিক আছে, আমরা ক্রস জয়েন করে আসলে করতে পারি। কিন্তু এটা যদি আমরা ক্রস জয়েন না করি, আমরা যদি সাম অপারেটর ব্যবহার করি, জিনিসটা আরো বুঝতে আরো মানে কম্প্যাক্ট হবে। আমাদের এসকিউএল কমান্ডটা কম্প্যাক্ট হবে এবং বুঝতে আরো সুবিধা হবে। এই যে এখানে দেখেন কোয়েট হচ্ছে এরকম যে স্যালারি আমাদের কি চুজ করতে হবে হচ্ছে নেম এবং ইনস্ট্রাক্টর ফ্রম হচ্ছে ওয়ার হচ্ছে স্যালারি গ্রেটার দেন সাম অফ স্যালারি কোথায় থেকে আসবে? স্যালারি ইনস্ট্রাক্টর ফ্রম হচ্ছে ডিপার্টমেন্ট, ফ্রম হচ্ছে ইনস্ট্রাক্টর টেবিল থেকে, হোয়ার ডিপার্টমেন্ট নেম ইকুয়ালস টু বায়োলজি। ঠিক আছে, সো এটা হচ্ছে সাম অপারেশনের কাজ। সো আমরা হচ্ছে কি বলে ক্রস জয়েন না করে আমরা এটাকে সাম অপারেটর দিয়ে কাজ করতে পারি, সেট কম্পারিজন আসলে। তার মানে কি দাঁড়াচ্ছে, সাম আসলে একটা সেট জেনারেট করবে, মানে এই জিনিসগুলো আসলে সেট কম্পারিজন টাইপের হচ্ছে। এই যে এই সাব কোয়েরিগুলো এক একটা আসলে সেট জেনারেট করে। ঠিক আছে, এই সাব কোয়েরির কাজ হচ্ছে কি এক একটা সেট জেনারেট করা, অর্থাৎ একটা লিস্টিং তৈরি করা। তো এখন যখন আমরা মানে পরের সাব কোয়েরি নিয়ে কাজ করব, এটা হচ্ছে এই নেস্টেড সাব কোয়েরির আউটপুট মনে করলাম এই সেটটা, এই যে লিস্ট যেটা সেটা। এখন এই লিস্ট থেকে যাদের স্যালারি হচ্ছে বেশি, এই লিস্ট থেকে আমাদের খুঁজে বের করতে হবে যাদের স্যালারি সাম অফ দ্য স্যালারি থেকে বেশি। ঠিক আছে, মিনিমাম একটা থেকে বেশি হলেও আমরা সেই ভ্যালুগুলো নিব। ঠিক আছে, এইভাবে করলে জিনিসটা আরো মানে সেপারেট ওয়েতে করলে বুঝতে সুবিধা হয়, এই জন্য আমরা আসলে এভাবে করি। আচ্ছা, আমার মনে হয় আমি আরেকটা স্লাইড দেখাই তারপরে প্রেজেন্ট দিই আপনাদেরকে। এই জিনিসটা একটু প্র্যাকটিস করে তাহলে আমরা বুঝতে পারবো। এটা সবাইকে ইনকর্পোরেট করতে হবে। তো সাম অপারেশন আসলে কি? আমরা এই যে ফর সাম, যে এর মতো যে একটা চিহ্ন আছে, ডিসক্রিট ম্যাথমেটিক্স আমরা পড়ে আসছিলাম, ফর সাম অপারেটর টি বিলংস টু আর, এটা মনে আছে সবার? ডিসক্রিট ম্যাথে কিন্তু আমরা পড়ছিলাম এই যে এরকম একটা সাইন ছিল। স্যার উপাদান। হ্যাঁ, কিছু সংখ্যক এলিমেন্ট। আমরা যে ফর অল এক্স এভাবে পড়ছি না, ফর অল এক্স এক্স ইজ গ্রেটার দেন হচ্ছে কি 5, পড়ছি না এরকম? মনে আছে? জিনিসটা আসলে ওইটাই আর কি, যে এখানে এই ইটা যেটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফর সাম এক্স, কিছু সংখ্যক এক্স এর জন্য যেটা সত্যি হবে। সো এখানে একটু খেয়াল করে দেখেন, আমি যদি এখানে বাম পাশে 5 রাখি এবং 5 স্মলার দেন সাম অফ এত, এটা কি সত্য না মিথ্যা? সত্য স্যার। কেন সত্য?
ও স্যার না, এখানে জিরো আছে তো স্যার। না, জিরো থাকুক, কিন্তু এখানে তো আমাদের আউটপুট অলরেডি লেখা আছে সত্য, কিন্তু এটা তাহলে সত্য কেন যোগফল হবে? স্যার, যোগফল স্যার 11 হয়, এটা সাম বলছে না। স্যার সাম বলতে কি এটা কোন? এই সাম আর ওই SUM এক জিনিস না, জি স্যার। ওইটা তো যোগ করা। জি স্যার, এটা হচ্ছে সেটাই তো সাম বলছি। মানে হচ্ছে কিছু সংখ্যকের মধ্যে এটা সত্য হবে। মানে এইভাবে চিন্তা করে দেখেন, এখানে সাম স্যার মানে হচ্ছে কি 5 এখানে, কি হচ্ছে এটার মধ্যে আছে এই জন্য ট্রু স্যার। না 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 না, এই যে এখানে অপারেটর তো বলে দিচ্ছি যে মানে এখানে ছোট স্যার হইতে হবে, 5 কে ছোট হইতে হবে। কোথা থেকে? এই সেটের ভিতর থেকে ছোট হইতে হবে। আর ছোট তো স্যার 6 তো আছে। 5 চাইতে ছোট রাইট, তো স্যার। 6 আছে এখানে। তো তার মানে কি একটার জন্য, মিনিমাম একটার জন্য তো এটা সত্য হচ্ছে, তাই না? সো 5 স্মলার দেন ফর সাম অফ সামথিং, মানে এইখানকার যে কোনো একটার জন্য মিনিমাম এটা 5 ছোট হচ্ছে, এই কারণে এটা সত্য। এটা একটু এক্সপ্লেন করেন। স্যার এখানে কোনো এলিমেন্ট নাই যেটা 5 এর চাইতে আর বড়। 5 এর চেয়ে বড় কোনো এলিমেন্ট নেই। রাইট, সো 5 এর চেয়ে বড় এলিমেন্ট নাই, সো এটা ফলস, ঠিক আছে। এটা এটা ঠিক আছে স্যার, 5 আছে স্যার। 5 ইকুয়াল আছে। রাইট, সো এটা 5 ও ইকুয়াল আছে। নেক্সট, নট ইকুয়াল 0 আছে স্যার, 5 এর নট ইকুয়াল 0। রাইট। সো আমার এই ফর সামের কাজ হচ্ছে কি, যে কোনো একটা, মিনিমাম একটা থাকলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমাদের মিনিমাম এই যে এই একটাগুলো ছিল, এইগুলোর জন্য হয়ে যাচ্ছে। তো এখন যদি আমাদের ফর অল বলতো, যদি ফর অল বলতো তাহলে কি হইতো? ও আচ্ছা, জি নাই স্যার। আরেকটা জিনিস বোঝার বিষয় হচ্ছে যে ইকুয়াল সাম, এটা হচ্ছে কি আমাদের সমতুল্য, ইনের সমতুল্য, ঠিক আছে। যদি আমরা ইকুয়াল সাম বলি, ইকুয়াল সাম মানে হচ্ছে ইনের সমতুল্য, মানে কিছু সংখ্যক এর সাথে সমান হবে, যেটা বোঝাচ্ছে আসলে এই সেটের ভিতরে আছে, ঠিক আছে। কিন্তু নট ইকুয়াল সাম, এটা আসলে নট ইনের সমতুল্য না, ঠিক আছে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এটা সময় স্বল্পতার কারণে আমি বলতে পারতেছি না, আপনারা একটু প্র্যাকটিস করে দেখবেন যে ইকুয়াল সাম আর হচ্ছে নট ইকুয়াল সাম, এটা আসলে কেন ইন বা নট ইনের সমতুল্য না, ঠিক আছে। আচ্ছা, এটা আপাতত আমি এখানেই রাখি, আমাদের সময় তো মনে হয় শেষের দিকে। কয়টা বাজে? অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেন স্যার। 56। স্যার একটা 57, 12টা 56।